আকাশে চক্কর কাটছে ভয়ঙ্কর ফাইটার জেট। সেনা হেলিকপ্টার থেকে নেমে আসছে একের পর এক সেনা জওয়ান। যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি তারা। হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তারা রওনা অত্যাধুনিক অস্ত্র হাতে পজিশন নিয়ে নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন একদম ঠান্ডা মাথায়, হাসি মুখে। কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, তিনি যখন চীন সফর থেকে বাংলাদেশে ফিরে আসবেন, তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না। কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে। এদিকে ডক্টর ইউনূস চীন থেকে এসেই ভয়ঙ্কর বিপদে পড়েন। আওয়ামী লীগ ও ভারতের পরিকল্পনায় ক্ষমতা চাটতে হয় তাকে। দেশে আবারও যুদ্ধ পরিস্থিতি হয়েছে, হাসিনার কপাল খুলে গিয়েছে। সময় 6টার দিকে প্রফেসর ইউনূস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চীনে আসেন। উনি এখানে এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন। কি সেই বাম্বু? দর্শক বন্ধুরা, আপনি অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি আপনার চীন সফরে গেছে। এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আমরা হতভাগা একটা জাতি। আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই। আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কোন অ্যাকশনে রয়েছেন এবং তার গতি প্রকৃতি ঠিক কোন জায়গায়? এদিকে সেনাপ্রধান দেখা যাচ্ছে তিনি সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন এবং সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী। এখন দেখার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কোন পথে এগিয়ে নিয়ে যায় গোটা বাংলাদেশকে। এই যে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সেনাবাহিনী কোথাও আটকাচ্ছে না। কারণ এটা তো একটা গোটা দেশটাকে তো স্তব্ধ করে দেওয়া, এবং পরিণতি তাহলে সেই সিরিয়ার মতোই হবে। আমেরিকা তাহলে শেষ করে। চীন থেকে ফেরার সময় ডক্টর ইউনূসকে অ্যাটাক, মোদি, শেখ হাসিনা ও চীন সরকারের প্ল্যান, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি মোদি, হাসিনা ও চীন সরকারের প্ল্যানে ডক্টর ইউনূসকে হত্যার চেষ্টা, নাকি এগুলা গুজব? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সত্যি কি চীনে ডক্টর ইউনূসের উপর হামলা হয়েছে নাকি এগুলা গুজব। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ওনার চীন সফর থেকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুধু ভয়ঙ্কর নয়, বরং রীতিমতো গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজানোর একটা সুপরিকল্পিত রূপরেখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এমন কথার জাল বুনেছেন যেখানে বাইরে থেকে মনে হবে একেবারে উন্নয়নের ঝড় বইছে, কিন্তু ভিতরে সেটা আসলে স্বৈরাচার প্রতিষ্ঠার ব্লু প্রিন্ট। তাই এখন আমরা ওনার সেই সাক্ষাৎকারটির বিশ্লেষণ করব, কাটাছেঁড়া করে অপারেশন টেবিলে তুলে ভেতরের আসল রূপটা উন্মোচন করার চেষ্টা করব, যে চীনের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনূস আগামীতে ঠিক কেমন বাংলাদেশ গড়তে চাইছে তা একদম স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন শুরু করি। দর্শক, এই সাক্ষাৎকারের একটি জায়গায় ডক্টর ইউনূস বলছেন, বাংলাদেশে সন্ন্যাসী জুয়ান জাং তার পদচিহ্ন রেখে যাওয়া এবং চীনে বৌদ্ধ ধর্ম প্রসারে পণ্ডিত অতীশ দীপঙ্করের অবদানের কথা উল্লেখ করে ইউনূস সাহেব বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের দীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন। তাই এখানে আমাদের কয়েকটি প্রশ্ন মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। সন্ন্যাসী জুয়ান জ্যাং ভারতীয় উপমহাদেশ থেকে বৌদ্ধ দর্শনের জ্ঞান সংগ্রহ করে চীনে ছড়িয়ে দিয়েছিলেন। পণ্ডিত অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। এই দুইজনই ধর্মীয় মুক্তি ও আদান প্রদানের প্রতীক। সব কিছুই বুঝলাম, কিন্তু ইউনূস সাহেব আজকের চীনে কি ঘটছে? উইগুর মুসলিমদের কোরআন পাঠ, নামাজ, এমনকি রোজা রাখা নিষিদ্ধ। লাখ উইগুরকে রি-এডুকেশন ক্যাম্পে আটকে রেখে ধর্মত্যাগে বাধ্য করা হয়েছে। মসজিদ ধ্বংস, ইসলামিক নাম পরিবর্তন, ধর্মীয় পোশাক নিষিদ্ধ, সবই চীনের সরকারিভাবে চলছে। চীনের জিনজিয়াং প্রদেশে
উইগুর মুসলিমদের উপরে নির্যাতন এবং আপনার ওই হংকংয়ে গণতন্ত্রপন্থীদের দমন আন্তর্জাতিক মহলে বহুবার নিন্দিত হয়েছে। সুতরাং আপনি যখন অতীতে ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন, তখন আজকের চীনে মুসলিমদের ধর্মীয় নিপীড়নকে পাশ কাটিয়ে যান কিভাবে আপনি? কিভাবে একজন শান্তির দূত হয়ে চীনের এই ধর্মদ্রোহী শাসকের সাফাই গাইতে পারেন? আপনি কি বন্ধুত্বের নামে চীনের ইসলাম বিদ্বেষকে জায়েজ করছেন? উইগুর মুসলিমদের প্রতি বাংলাদেশের জনগণের সহানুভূতি আপনার চোখে পড়ে না? বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে সাধারণ মানুষ উইগুর মুসলিমদের নির্যাতনের খবর শুনে ব্যথিত হয়, অথচ আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে চীনের মুসলিম দমন নীতি নিয়ে একটিও শব্দ উচ্চারণ না করে উল্টো সেখানে গিয়ে তাদের প্রশংসা করছেন। অর্থাৎ আপনি কিভাবে নিজের বিবেকের সামনে দাঁড়ান? আপনি কি মুসলিমদের অধিকার কেবল নিজের প্রেক্ষাপটে, ব্যক্তিগত প্রেক্ষাপটে মূল্যায়ন করেন? আপনি যখন অতীশ দীপঙ্করের অবদানের কথা বলেন, তখন স্পষ্ট যে আপনি ইতিহাস জানেন। সুতরাং আপনি চীনের মুসলিমদের নির্যাতনের ইতিহাসও নিশ্চয়ই জানেন, এবং সেটা জেনেও চুপ থেকেছেন। তাহলে এটি কি আপনার উদ্দেশ্যমূলক সিলেক্টিভ স্মৃতি নয়? দর্শক, সাক্ষাৎকারের পরবর্তী আরেকটি অংশে তিনি বলছেন যে চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের সবাই অনুপ্রাণিত। উল্লেখ করে ইউনুস বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নূতন বাংলাদেশ পুনর্গঠন করা, এবং জনগণ আশা করে যে তারা নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। আসুন আপনার এই ভণ্ডামিটারও একটু মুখোশ খুলে দেই। আপনি যে এই সব কিছু দেখেও না দেখার ভান করছেন, সব জেনেও না জানার ভান করছেন, এটা দেশের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ চীনের উন্নয়ন মডেল একদলীয় স্বৈরাশাসনের উপরে ভিত্তি করে। সেখানে জনগণের মত প্রকাশ, বাকস্বাধীনতা, গণতন্ত্র বা স্বচ্ছ কোনো নির্বাচন নেই। সুতরাং বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশের জন্য এমন একটি মডেল অনুপ্রেরণার উৎস হিসাবে উল্লেখ করা নৈতিক এবং রাজনৈতিকভাবে একটা বড় সমস্যাযুক্ত। তাহলে ডক্টর ইউনুস কি আসলে বলতে চাইছেন যে শেখ হাসিনা তো নকল স্বৈরাচার বা আধা স্বৈরাচার ছিল, তাই এবার আমি দেখাবো আসলটা কেমন হয়? তোমরা তো শুধু আধা স্বৈরতন্ত্র দেখেছো, এবার পুরো চাইনিজ ভার্সন উপভোগ করাবো। সাক্ষাৎকারের ভাষায় হয়তো তিনি এই কথাগুলোই একটু পালিশ করে বলেছেন, কিন্তু বার্তার ভিতরের সাবজেক্ট সেটা ভয়ঙ্করভাবে পরিষ্কার। তার এই কথার মোড়কে যদি কেউ নূতন আশার আলো খোঁজেন, তাহলে আমি বলবো আগে আলোটা ভালো করে পরীক্ষা করে নিন। সেটা যেন ওই লাল ওই রেড অ্যালার্ট বাতি না হয়। তিনি কিভাবে একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী হয়ে এমন একটি দেশকে মডেল হিসাবে তুলে ধরছেন বাংলাদেশের মানুষের সামনে, যেখানে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। কিভাবে একজন মাইক্রো ক্রেডিট সমাজসেবার অগ্রদূত হয়ে এমন একটি নির্যাতনপ্রবণ মডেলকে বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণার মডেল হিসাবে দাবি করছে। চীন তার জনগণকে কন্ট্রোল করে ইন্টারনেট সেন্সরশিপের মাধ্যমে। সেখানে গুগল নিষিদ্ধ, ফেসবুক নিষিদ্ধ, শি জিনপিংয়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই সাংবাদিকদের আটক করা হয়। এই সব কিছুই একটি অন্ধকার উন্নয়নের মডেলের অংশ। তাই একজন শান্তি, মানবাধিকারের প্রতীক হিসাবে আপনি কিভাবে একটি ডিজিটাল দমন নীতি অনুসরণ করা রাষ্ট্রকে বাংলাদেশকে অনুসরণ করতে বলছেন? বাংলাদেশ গত এক দশকে পোশাক শিল্প, কৃষি, এই নারী ক্ষমতায়ন, এমন অনেক সেক্টরে সফলতা অর্জন করেছে নিজের দক্ষতায়, যার অনেকটাই চীনের মডেলের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে কেন আপনি বাংলাদেশকে চীনের পিছনে হাঁটতে বলছেন, যখন আমাদের নিজস্ব উন্নয়নের নিয়ে গর্ব করার মতো অনেক পথ আছে, মডেল রয়েছে? এছাড়াও দর্শক, ওই সাক্ষাৎকারে ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউনুস
দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার উপরে জোর দেন। তিনি আশা করেন আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে একটি বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন। ইউনুস সাহেব, আপনি কি কিছুই জানেন না, নাকি এখন চীনে গিয়ে একটু বোকা বোকা সাজার চেষ্টা করছেন? চীন যেসব দেশের বাজারে প্রবেশ করেছে সেসব স্থানে চীনা পণ্য দখল করে স্থানীয় উৎপাদকদের ধ্বংস করে দেওয়া হয়েছে। একবার তারা ঢুকে পড়লে প্রতিযোগিতা অসম হয়ে যায়। তাই বাংলাদেশি শিল্পের জন্য এটা একটা অস্বস্তির সংকট। কিভাবে আপনি কিভাবে স্থানীয় অংশীদারিত্বের কথা বলেন, যেখানে বাস্তবে চীনা দখলদারি বাজারে একতরফা আধিপত্য সৃষ্টি করে? চীন সস্তা মূল্যে পোশাক ও টেক্সটাইল পণ্য উৎপাদনে নাম্বার 1, যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাতের সাথে সরাসরি প্রতিযোগিতা করে। তাই চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। এটা কি আপনি জেনেও না জানার ভান করছেন? যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ মানুষের ক্ষমতায়ন করেছেন, তিনিই কিভাবে আজ এমন একটি পরাশক্তির পক্ষে সাফাই গাইছেন, যার অর্থনৈতিক যে হাতছানি সেটা অনেক দেশের ইতিমধ্যেই দরজা বন্ধ করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এরকমই আরও কিছু বক্তব্য তিনি ওই সাক্ষাৎকারে দিয়েছে। বিশেষ কয়েকটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর বিশেষ কিছু আপনাদের সামনে তুলে ধরে উপস্থাপন করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আশা করি এই কয়েকটি বক্তব্য কাটাছেড়ার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে তিনি ঠিক বাংলাদেশকে কি করতে চাইছে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। প্রথম কথা তো দেশবাসীকে এটা বোঝাতে চাইছে যে তোমরা স্বৈরাচার করে এত যে লাফিয়েছো, তোমাদের এই স্বৈরাচার দেখা, উপভোগ করার যে একটা স্বাদ মনের ভিতরে আছে, সেটা এবার আমি সফল করব। হয়তো সেই পথেই নিয়ে যাওয়ার জন্য চীনের পুরো মডেলটাকে বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাইছে ইউনুস সাহেব। এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, আশা করি কমেন্ট বক্সে আপনারা রেখে যাবেন। ওখানে গিয়ে বৌদ্ধ ধর্ম বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু সেখানেই তার নিজের ধর্ম মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু ইউনুস তৈলমর্দন করছেন কিছুর আশায়। কিসের আশায় তো আমরা বুঝতে পারছি। তো এই সমস্ত দ্বিচারিতা ভণ্ডামির ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। জরুরি ভিত্তিতে বিএনপির রহস্য ফাঁস, খুবই জরুরি আলাপ দর্শক। এই আলোচনা নিজে শুনবেন, শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন শোনার। অতি জরুরি আলাপ। খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে অঘটন ঘটতে পারে, বড় কিছু ঘটবে। বিএনপি মার খাবে, বিএনপি ধ্বংস হবে। আপনাকে বিএনপির বিরুদ্ধে 5 অগস্টের মতো আবার রাস্তায় নামার প্রয়োজন হতে পারে যদি আপনি টাইমলি সচেতন না হতে পারেন। তবে হ্যাঁ, যথাযথ সময় সচেতন হলে বিএনপির বিরুদ্ধে আর 5 অগস্ট ঘটাতে হবে না, তুলে দিলেই বিএনপি উড়ে যাবে। কারণ বিএনপি তো ঈদের পর আন্দোলন করা দর, এরা ভীতু কাপুরুষ, এরা পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টা দিকে দৌড় দিয়া দর। কিন্তু এরা একেবারে ছেলে দেওয়ার মতো নয়, কারণ এরা তো চাঁদাবাজি করে, লুটপাট করে, নিজেরা মারামারিতে এখন পর্যন্ত প্রায় 46 জনকে হত্যা করেছে তারা। অর্থাৎ এদেরকে একদম ছোট ভাবেও দেখা যাবে না। এই দল কি শুরু করেছে দর্শক, কত বড় অঘটন ঘটাচ্ছে, আপনি অবাক হবেন। এদের এই রহস্য ফাঁস হয়েছে, যেই দেখছে সে অবাক, যে এটা কি বিএনপি, এটা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট, বাল হোমাদাল আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। এরা কতটা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারা এখন এটা ফাঁস হয়ে গিয়েছে। তারা কতটা অটোক্রেটিক হয়ে উঠতে চায়, ফাঁস হয়ে যাচ্ছে। কোনো রাগ ঢাক নেই, এগুলো মানুষ গোপন করে, কিন্তু না, ওপেনলি তারা অটোক্রেটিক হয়ে উঠতে চাচ্ছে, ওপেনলি ধান্দাবাজি করতে চাচ্ছে। উপরে উপরে তো মানুষ ভালো কথা বলে আর তলে তলে বিরোধিতা করে, কিন্তু না, একদম ওপেনলি বিএনপি 24-এর বিপ্লবের বিরোধিতা করছে, 24কে ছোট করছে, ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। কি ঘটিয়েছে দর্শক,
এই আলোচনা শুনবেন, মানুষকে শোনাবেন। আমি একদম ক্লারিফাই করে সকলের কাছে বোধগম্য করে উপস্থাপন করছি। নির্বাচন সংস্কার কমিশন মোট 27টি প্রস্তাবনা দিয়েছে অ্যাকর্ডিং টু সমকালের রিপোর্ট। এর মধ্যে বিএনপি মাত্র একটাই সমর্থন দিয়েছে, আর সেটা হলো তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা। এর মানে এই যে ভোট কারচুপি ঠেকাতে যত সংস্কার আছে, কোনো সংস্কারে বিএনপি রাজি নেই, কারণ বিএনপির উদ্দেশ্যই হচ্ছে ভোট কারচুপি করা। কারণ এরা জানে ভোট কারচুপি না করলে এদের কোনো ভবিষ্যৎ নেই, এদের চরিত্রই হচ্ছে ভোট কারচুপি করা। বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস। তো দর্শক, এই জন্য 27টা প্রস্তাবনার মধ্যে বিএনপি কার্যত মৌলিক একটাও রাজি না। তথ্য পাওয়ার অধিকার ওটা মৌলিক কিছু না। তাহলে কি বোঝা গেল? বিএনপি ভোট কারচুপি যাতে হয় সে হাসিনার যে বন্দোবস্ত সেগুলোই ধরে রাখতে চায়। এজন্যে কোনো সংস্কার বিএনপি চায় না। এমনিতে তো সংস্কার হতেই দিবে না, এটা এক জিনিস। আবার যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনার মধ্যেও তারা রাজি না। এর মানে তারা ক্ষমতা আসলে এগুলো করবে না, কারচুপির রাস্তা হাসিনার সিস্টেম কন্টেইন করবে। বাংলাদেশের অন্যতম বড় সংকট নির্বাচন কমিশন। সংবিধান নির্বাচন কমিশনের দুর্বলতাকে কাজে লাগিয়ে অতীতে অন্তত 3টা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে। এর মানে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো একটি দলকে ফ্যাসিবাদী হতে সহায়তা করে। নির্বাচন সংস্কার কমিশন এগুলো আমলে নিয়ে 27টি মতামত পেশ করেছে। গত 16 বছরে বিএনপি সবচেয়ে বেশি কথা বলেছে এবং ভিকটিম হয়েছে নির্বাচন কমিশন এবং নিয়ম কানুন নিয়ে, সংবিধান নিয়ে। এখন বিএনপি এটাই চায় যে গত 16 বছরে আমাদেরকে বোকা বানিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এখন আমরা আবার অন্য সবাইকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকবো। বিএনপির চরিত্রই হচ্ছে এই নিকৃষ্ট চরিত্র, এ কারণে এরা সংস্কার চায় না। অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম রেজিম পরিবর্তনের পরে বিএনপি তার অতীত ভুলে গেল এবং কালো কানুনকে বলবৎ রেখে ইলেকশন করতে চাচ্ছে। কারণ ওই যে আওয়ামী লীগ যেরকম জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থেকেছিল, বিএনপি এখন সেটাই চায়, কারণ জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। আর বিএনপির ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। এটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন লড়াই করা দল, যার প্রধান এজন্য 6 বছর কারাবাস ছিল, শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে, আটক হয়েছে, তারা কিভাবে এখন সংস্কার চায় না, এটা আমাদের সত্যি অবাক করেছে। ছাত্র জীবনে আমি যে লেখকের লেখাটা আমি আপনাদের শোনাচ্ছি, ছাত্রদলে নিয়মিত ছিলাম এবং অন্তত 6 বছর লড়াই করেছি। আমি তখনকার বিএনপির সঙ্গে এখনকার বিএনপি সত্যি মেলাতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, এদের জন্য রাস্তাঘাটে মার খাইছি। এই বিএনপি যে কত খারাপ, আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট। কারণ আওয়ামী লীগের তো একটা চরিত্র আছে, তারা প্রথাগতভাবে চরিত্রগতভাবেই খারাপ। আর যখন কোনো ভালো মানুষ খারাপ হয়, সাদা জামায় যদি স্পট লাগে তাহলে খুবই দৃষ্টিকটু লাগে। এখন বিএনপির থেকে এরকম গন্ধ আসে। বাংলাদেশে গত 6 মাসের সবচেয়ে বড় ঘটনা, আরেকজন লেখক লিখছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের গাদ্দারির পথে যাত্রা শুরু করলো। রাইট, জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের স্পিড ছিল 2টা: ভারতীয় দাসত্ব থেকে মুক্তি এবং আর কাউকে হাসিনা হয়ে উঠতে বাধা দেওয়া। হাসিনা কি? হাসিনা একটি মানুষের নাম। এখন এই যে জুলাই স্পিরিটের সাথে গাদ্দারি, এটা তো বিএনপি করছে, এটা নিয়ে অনেক আলোচনা করেছি। হাসিনা একটি প্রবণতা, হাসিনা অটোক্রেসির মূর্ত প্রতীক। এই অটোক্রেটিক প্রবণতাকে রুখতে হলে আমাদের কিছু মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটাই প্রথম আলাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোমান সিজারের চেয়েও বেশি শক্তিশালী। বর্তমান বন্দোবস্তে এই পজিশনে যে যাবে সে অটোক্রেট হয়ে উঠতে বাধ্য। এটা সূর্য পূর্ব দিকে ওঠার মতন সত্য। মানে প্রধানমন্ত্রী সব, রাষ্ট্রপতি ধৈঞ্চা। এই জন্য প্রধান এবং এমপি টেমপি বাকি যাচ্ছে, ওগুলো সব কাজের লোক, এগুলো কিচ্ছু না। এই জন্যে ওই সৌদি আরবের রাজার চাইতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার বেশি। এটা বিএনপি এটা জানে কিন্তু মানে না। তারা অনন্তকাল তারেক জিয়া যেন প্রধানমন্ত্রী থাকতে পারে সেই অ্যাসিওরেন্স চায়। সেকেন্ড আলাপ হলো উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব। ভোট শেয়ার দিয়ে তারা এটা করতে চায় না, তারা চায় নিম্নকক্ষের আসনের ভিত্তিতে এটা বন্টন। শেখ হাসিনা যেভাবে আনুগত্যের ভিত্তিতে কাজের ছেলেমেয়েদের সংসদে সংরক্ষিত আসনে খয়রাত করে দিতেন, সেভাবে তারা কিছু দলীয় গোলাম বসাইতে চায় উচ্চকক্ষে। বুঝতে পারছেন? দিস ডিফিটস দি হোল পারপোজ অব উচ্চকক্ষ।
তাহলে উচ্চকক্ষ দরকার নেই। এখন উচ্চকক্ষটা একটু লোক দেখানো বলছে যে এটা রাজি, বাস্তবে উচ্চকক্ষ ওটা হচ্ছে ওই যে তাদের কিছু লেসপেন্সারদের খয়রাত দেওয়ার একটা মাধ্যম হতে পারে, এই জন্য চাই। তাদের 31 দফার নামে যে ক্যারিকেচার, ও 31 দফাটা ভণ্ডামি, সেইখান থেকে তারা সরে নাই। মাঝখানে রিয়াগোপ ও মুগ্ধ শহীদ হয়ে গেল লন্ডনে পালাতক একজনকে সিংহাসনে বসানোর জন্য। জুলাই এসে 31 দফাকে ভয়েড করে দিয়েছে। 6 দফার যেরকম কোনো সিগনিফিকেন্স ছিল না 72 সালে, মানে 71 পর্যন্ত ছিল, সেই বালের 31 দফাও সেরকম আউটডেটেড। আমি ওটা বলি, ওটা বালের 31 দফা, ওগুলোর কোনো ভ্যালু নেই, ফালতু। এটা 5 আগস্টের পর 31 দফা ভুয়া। আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরছিলাম যে বিএনপি বদলাবে না। ওরা অবাক হইতো যে আমি দেশ নিয়ে পজিটিভ, কিন্তু বিএনপি নিয়ে কেন না। কারণ আমার লিভড এক্সপিরিয়েন্স, এটা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে নাই। 96-তে লাত্তি খাইছে, 2006 চুপ্পুর মতন, এবং ইয়াজউদ্দিনকে আইনে সামলাইতে পারে নাই। ইন্টেনশন ছিল চুরির, কিন্তু ধৈঞ্চা বলে ফিনিশিং দিতে পারে নাই। রাইট, এরা আসলে ধৈঞ্চা, এরা মানে আওয়ামী লীগের মতো চুরিও করতে পারে না। আওয়ামী লীগ চুরি করতে এক্সপার্ট, আর বিএনপি ধরা পড়ে বারবার। তো এই যে এবার যে দান্দাবাজি করছে, কি মনে করেন আমরা ছেড়ে দেবো? পিটাই একবার বঙ্গোপসাগরে পাঠাই দেব। ছাত্রদের বলবো উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ছাড় দিবেন না, এটা কোনো কেউ ছাড় দিবে না, এটা নন নেগোশিয়েবল। শুধু এইটা না, নিম্নকক্ষেও আনুপাতিক নির্বাচনের পক্ষে এদেশে আন্দোলন হবে, লিখে রাখেন। ওদের সাথে সরকারে গিয়ে গায়ে গু মাখাবেন না, বিরোধী দলে থাকেন, লং গেম খেলেন। আপনাদের টার্গেট হওয়া উচিত আগামী 10 বছর, আগামী 6 মাস না। মানুষের প্রত্যাশার পরিবর্তন হয়েছে, আমরা একটা জেনারেশনাল চেঞ্জের মাঝ দিয়ে যাচ্ছি। পুরনো সিস্টেমের উচ্ছিষ্টভোগী হওয়ার লোভ সামলাইতে হবে। পাকিস্তানের ইমরান খানকে দেখেন, ডাইনেস্টি পলিটিক্সকে খুন করে ফেলেছে। মোদি এসে কংগ্রেসকে খেয়ে দিয়েছে। বড় বাপের পোলামাইয়েদের প্রিভিলেজড রাজনীতির বিরুদ্ধে থাকেন, জুলাইয়ের পক্ষে থাকেন। আপনারা লাকি, সঠিক সময়ে সঠিক জায়গায় আছেন, ট্রেন আপনাদের লাইনে আসবে। আর আপনার যদি লাইনচ্যুত হন, অন্য কেউ এসে উঠে পড়বে। বাংলাদেশ থেকে আছে কেউ না কেউ গাছ থেকে পড়ে নেবে, পুরানো না নতুন কেউ। যাই হোক দর্শক, প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর পক্ষে না, বিএনপি কিছুরই পক্ষে না, নির্বাচন কমিশন সংস্কার পক্ষে। এই যে দেখলেন, তা বিএনপির সব গোমর ফাঁস হয়ে গেল। বিএনপি কতটা খারাপ, এরা যে আসলে স্বঘোষিত সম্ভাব্য ফ্যাসিস্ট, বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। অতএব আগামীর বাংলাদেশ রাজনীতি দ্রুত দেখবেন বিএনপিকে ধোলাই দেওয়ার মতো বাস্তবতা তৈরি হচ্ছে। এই সরকার, তরুণ প্রজন্ম, জুলাই বিপ্লবী কেউ বিএনপিকে সহ্য করবে না। এই বিএনপির পরিণতি অত্যন্ত করুণ হবে, খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন? আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটা বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন, আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হয়েছে, তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন। এক এক দিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলেম ওলামা, ওয়াজ মাহফিল, হেলিকপ্টারে চড়া, এটা নাকি ওনার সহ্য হচ্ছে না।
বাংলাদেশে এখন গান কোথায়, বাউল কোথায়, সিনেমা কোথায়, কিংবা আপনার কি বলে পালা গান কোথায়, যাত্রা কোথায়, এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন। অথচ বাংলাদেশের কোনো মাহফিল, অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস, কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না, বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসির মাহফিল করছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে। এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে আমি মনে করি। কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল, ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন? শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে 10% ভোট এই জামাত ইসলাম, এবং জামাত নয় শুধু, হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না। অথচ তিনি জানেনই না যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি, জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতিই হয়নি। কিন্তু তিনি হুট করে এ ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকের সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন। শুধু কি তাই, এই ফজলুর রহমান সাহেব ছাত্রদেরকে, সমন্বয়ক না ডেকে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে তুইতেকারী সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন। এক বাক্যে 5ই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার একটাই, বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা। আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে 26 মার্চ চলে গেল, 16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না বিজয়ের, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। কি বিভৎস মিথ্যাচার! ইস্তেমার মাঠকে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে, তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে। ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পুণ্য স্থান মনে করে এখানে গিয়ে ইবাদত বন্দেগী করেন। বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয়। এই ইস্তেফার মাঠ জঙ্গির ময়দান কোনোদিন হতে পারে না। এই ইস্তেফার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের বাণী পায়। এই ইস্তেফার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। এই ইস্তেফার মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে ইস্তেফার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ছিটিয়ে পড়ে। বরং এই ইস্তেফাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল ইস্তেফার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি এই দুর্ঘটনাটি আওয়ামী লীগের পরিকল্পনায়, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে। আজকে সে কারণে নতুন করে আবার এই ইস্তেফার মাঠকে জঙ্গি তৈরির কারখানার সাথে তুলনা করলেন এই ফজলুর রহমান সাহেব। তাহলে ফজলুর রহমানের উদ্দেশ্য কি? ফজলুর রহমান যখন কথা বলবেন ভোটের লড়াইয়ের কথা, ফজলুর রহমান যখন কথা বলবেন মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, ধর্মীয় স্বাধীনতার কথা, তখন সেগুলা না বলে তিনি পরিকল্পিতভাবে ধর্মভিত্তিক মানুষদেরকে টার্গেট নেওয়ার উদ্দেশ্যটা কি? একদিন আজহারিকে টার্গেট নেবেন, একদিন ইসলামপন্থী স্কলারদেরকে টার্গেট নেবেন, একদিন আলেমদেরকে হেলিকপ্টারের সাথে তুলনা করে তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন, তাদের ইনকাম সোর্স নিয়ে কথা বলবেন। আবার আরেকদিন বাংলাদেশের এত ইসলামী অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, এদেশের মানুষ কেন এত ধর্মপরায়ণ কাজ করছে, আপনার গান বাউল কেন গায় না, এ নিয়ে আপনি হতাশা প্রকাশ করছেন। তাহলে গণতন্ত্রের নমুনা কি? জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া। জনগণ ইচ্ছা করছে তাই, যা ইচ্ছা তাই করছে। এদেশের কোনো আলেম ওলামা ইসলামপন্থীরা আজ পর্যন্ত ইসলামিক অ্যাক্টিভিটিসের বাইরে গিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিসকে কোনোদিন নিষিদ্ধও করে নাই, আক্রমণও করে নাই। তার মানে আমরা প্রমাণ করি, বিশ্বাস করি এদেশের জনতা, তৌহিদি জনতা, তারা সবসময় সত্যের পক্ষে কথা বলে, কিন্তু তারা কখনোই কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসবাদ কিংবা মানুষের উপরে চাপিয়ে দেওয়া কোনো স্বভাব তারা প্রতিষ্ঠিত করে নাই, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। যদি তাই হতো এদেশের কোনো বাউল হইতো না, সঙ্গীত হইতো না, এদেশের কোনো যাত্রাপালা হইতো না, এদেশের কোনো সিনেমা হল থাকতো না। কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তে এই কার্যক্রম বন্ধ নেই। তাহলে ফজলুর রহমান কোন উদ্দেশ্যে আলেমদেরকে কটূক্তি করে এই বক্তব্যগুলো দিতেন? তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে
জানিয়ে দিলেন আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয়, তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটা বাঁধা, তার হাত বাঁধা, তার মুখ বাঁধা। তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন। না হয় এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না। ওনার যদি এতই ভালো লাগে ওই সকল জিনিস, তো ওনাকে পালন করতে বলেন। আমরা কি দোষ করেছি? বাংলাদেশের সাধারণ জনগণ কি দোষ করেছে? তাবলিগ জামাতকে আপনি জঙ্গির সাথে তুলনা করার দুঃসাহস আপনি কোত্থেকে পেলেন? বাংলাদেশের মানুষ এখনো শান্ত, এখনো সুন্দর, এখনো ভদ্র, এখনো মার্জিত। তার অবস্থানটা ক্লিয়ারের জন্য এটাই যথেষ্ট উদাহরণ হিসাবে যে আপনার এই জঙ্গি তৈরির কারখানা বলার পরেও আপনার উপরে কেউ কিছু যে করে নাই। সবাই শান্ত, কিন্তু এই শান্তকে দুর্বলতা মনে করবেন না। আপনাদের মতো মানুষদেরকে বাংলাদেশের কোনো মানুষই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে না। আপনাদের এই সকল মন্তব্য দিয়ে জাতিকে বিভাজন করার একটি কারখানা তৈরি করা হচ্ছে। পরিকল্পিত উপায়ে আপনি এই কাজগুলো করছেন। আপনারা সহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো যুদ্ধাপরাধী ইস্যু, ৭১-এর ইস্যু, বিভিন্ন ইস্যু সামনে আনার চেষ্টা করছেন। অথচ এই ইস্যুগুলো সম্পূর্ণ করতে গিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনার সেটা খেয়াল নাই। আপনি আলোচনা করলে 2013 সালের সেই বিভৎস শাহবাগের গল্প করেন। আপনি আলোচনা করলে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতনের কথা বলেন। আপনার যদি এত শেখ প্রীতি থাকে, এত আওয়ামী প্রীতি থাকে, এত শেখ হাসিনা প্রীতি থাকে, তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন। আর আসলে তো আপনি তাদেরই, সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। কি এমন দুঃখ পড়েছে আপনাদের, কি এমন দুর্দশা পড়েছে আপনাদের যে এই সকল নেতাদের বক্তব্যের পরেও আপনারা প্রতিবাদ পেতে পারেন না, কিংবা আপনারা সেটার প্রতিবাদ জানিয়ে জনগণকে বলতে পারেন না এই নেতাদের কার্যক্রম কি এবং তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে। তাহলে কি সারা বাংলাদেশের মানুষদেরকে ব্যথিত করে, তাবলিগ জামাতকে ব্যথিত করে, জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ব্যতিক্রম মানে আপনার সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে অনৈক্য তৈরি করে আপনি ফজলুর রহমান দিয়ে বাংলাদেশ চালাবেন? এই ফজলুর কি বাংলাদেশ চালাতে পারবে? এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য আপনাদের জেনে থাকা দরকার। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন বয়স্ক মানুষ, অবশ্যই সিনিয়র সিটিজেন হিসেবে সম্মান পাবেন। কিন্তু সম্মান যদি রক্ষা করতে কেউ না পারে, তার সম্মান দেওয়ার বা তাকে সম্মান আমরা কিভাবে দেব? প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই 5ই আগস্টের পরে আবার একটি গ্রুপ বাংলাদেশে বিভাজন তৈরি করছে, যুদ্ধ অপরাধীর নাটক সাজিয়ে কিংবা ওই আল বদর আল শামস রাজাকারের ট্যাগ লাগিয়ে এই সকল ট্যাগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে এবং আগামীর বাংলাদেশ একটি বৈষম্য মুক্তি স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। সেই চেতনায় কোনো মানুষের সাথে আমার কোনো বিভাজন থাকবে না। শুধু আদর্শিক লড়াই চলবে, রাজনৈতিক জায়গায় মন্তব্য চলবে, সেটা সুষ্ঠু সুন্দর ধারায়। আমরা কোনো অসুস্থ রাজনীতির দিকে ফিরে যেতে চাই না। অতএব এই ফজলুর রহমান সাহেব নিশ্চিত তিনি কোনো না কোনো এজেন্ডা হিসাবে তিনি এই টকশো করছেন। আমি তীব্র ভাষায় তার এই বক্তব্যের নিন্দা জানাই, তাবলিগ নিয়ে তার এই মন্তব্যের নিন্দা জানাই এবং তাকে অতি দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, তাকে অতি দ্রুত আপনারা আইনের আওতায় এনে তাকে তদন্ত করুন। কার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি এই সকল বক্তব্য দিচ্ছেন সেটা জাতির কাছে খোলাসা করুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে চীনে গিয়েছেন ডক্টর ইউনূস সরকার। এই বিষয় নিয়ে নানান ধরনের আজে বাজে মন্তব্য থেকে শুরু করে সব ধরনের মন্তব্য করতেছে। বিশেষ করে ভারত ডক্টর ইউনূসকে নিয়ে অনেক বাজে মন্তব্য এবং কটূক্তি করতেছে, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পেয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।